ভারতের শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট যাকে বলে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। দশকের পর দশক ধরে যে সিস্টেমটা চলে আসছিল সেটাকে একেবারে বদলে ফেলার একটা নতুন ব্লুপ্রিন্ট, জাতীয় শিক্ষানীতি বা NEP 2020। চলুন আজ এর গভীরে গিয়ে দেখি আমাদের পড়াশোনার ভবিষ্যৎ ঠিক কী ভাবে বদলাতে চলেছে। ভাবা যায় শেষবার আমাদের শিক্ষা ব্যবস্থায় এত বড়সড় একটা বদল এসছিল সে তো পুরো ৩৪ বছর আগে, মানে ১৯৮৬ সালে। এত লম্বা একটা সময়ের পর এই যে নতুন নীতিটা এলো, এটা কিন্তু শুধু কয়েকটা নিয়ম বদলে দেওয়া নয়, না, একদমই না। এটা আসলে একটা গোটা প্রজন্মের জন্য শিক্ষার যে ধারণা, সেই ভিশনটাকে পাল্টে ফেলার একটা চেষ্টা। তো এই বিশাল পরিবর্তনটা ঠিকঠাক বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে এর ভিত্তিটা কি সেটা দেখব, তারপর স্কুলের পড়াশোনা কিভাবে নতুন করে সাজানো হচ্ছে, কলেজের দুনিয়ায় কি নতুনত্ব আসছে, আর সবশেষে এত বড় একটা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে, সেই বিষয়টাও জেনে নেব। যে কোনো বড় পরিবর্তনের পেছনেই তো একটা কারণ থাকে, তাই না? তো হঠাৎ করে কেন এই নতুন শিক্ষানীতির দরকার পড়ল, চলুন এর পেছনের ভাবনা আর ইতিহাসটা একটু চট করে দেখে নেওয়া যাক। দেখুন, স্বাধীন ভারতের শিক্ষানীতির যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল সেই ১৯৬৮ সালে কোঠারি কমিশনের হাত ধরে। এরপর ১৯৮৬-তে আসে দ্বিতীয় নীতি, যেটা আবার ১৯৯২ সালে একটু আধটু বদলানো হয়। আর এখন এতদিন পর কে কস্তুরী রঙ্গান কমিটির নেতৃত্বে এই ২০০০-এর নীতিটা সেই দীর্ঘযাত্রারই একদম নতুন একটা অধ্যায়। এই পুরো নীতিটা কিন্তু ৫টা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। লক্ষ্য একটাই, এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে সবার জন্য সুযোগ থাকবে, ছেলে মেয়ে বা ধনী গরিবের মধ্যে কোনো তফাৎ থাকবে না। শিক্ষার মান হবে বিশ্বমানের, যা আবার সবার সাধ্যের মধ্যেও থাকবে, আর পুরো সিস্টেমটাই হবে স্বচ্ছ আর দায়বদ্ধ। পরিবর্তনটা শুধু নীতিতেই নয়, নামেও এসছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় বা MHRDর নাম বদলে এখন সহজ করে শুধু শিক্ষা মন্ত্রণালয় রাখা হয়েছে। এটা শুনতে ছোট লাগলেও আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রতীকী বদল। এটা বোঝায় যে এখন ফোকাসটা সম্পদ তৈরির চেয়েও বেশি করে শিক্ষার ওপরেই দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক স্কুল শিক্ষার সেই পরিবর্তনে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমাদের ওই বহুদিনের চেনা 10+2 সিস্টেম, ওটা কিন্তু এবার অতীত হতে চলেছে। সবচেয়ে বড় আর চোখে পড়ার মতো পরিবর্তন হলো এটাই। এতদিনকার 10+2 ব্যবস্থা বদলে গিয়ে আসছে নতুন 5+3+3+4 কাঠামো। মানেটা কি? এর মানে হলো এখন আর ক্লাস 1 থেকে পড়াশোনা শুরু নয়, বরং ৩ বছর বয়স থেকেই বাচ্চারা ফর্মাল শিক্ষার আওতায় চলে আসবে। তাহলে এই নতুন কাঠামোটা ঠিক কেমন? দেখুন, প্রথম ৫ বছর হল ভিত্তিস্তর, যেখানে শিশুরা মূলত খেলাধুলার মাধ্যমে শিখবে। এরপর ৩ বছরের প্রস্তুতি স্তর, তারপরে ৩ বছর মধ্যস্তর, আর সবশেষে ৪ বছরের মাধ্যমিক স্তর। প্রত্যেকটা ধাপেই পড়ানোর পদ্ধতিটা শিশুদের বয়স আর মানসিক বিকাশের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই নীতির একদম মূলে রয়েছে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান বা FLN। সহজ কথায় বললে, লক্ষ্য হল ক্লাস ৩ শেষ করার আগেই যেন প্রত্যেকটা শিশু গড়গড় করে পড়তে পারে আর সাধারণ যোগ-বিয়োগ করতে পারে। ব্যাপারটা অনেকটা একটা বাড়ির ভিত তৈরির মতো। এই ভিত মজবুত না হলে পড়াশোনার পুরো কাঠামোই তো দুর্বল থেকে যাবে। বেশ, এবার একটা প্রশ্ন। এই নতুন নীতিতে পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে কলমে কাজ শেখার ওপর খুব জোর দেওয়া হয়েছে। ভাবুন তো, এই যে বৃত্তিমূলক প্রশিক্ষণ, এটা কোন ক্লাস থেকে শুরু করার কথা বলা হয়েছে? ঠিক ধরেছেন, ক্লাস 6 থেকেই। এই বয়স থেকেই ছেলেমেয়েরা হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবে, এমনকি স্থানীয় কারিগরদের কাছে ইন্টার্নশিপও করতে পারবে। আর এর জন্য বছরে 10টা দিন থাকবে ব্যাগবিহীন দিন, যেদিন পড়াশোনাটা হবে ক্লাসরুমের বাইরে। উদ্দেশ্য একটাই, পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব জীবনের দক্ষতার একটা মেলবন্ধন ঘটানো। স্কুলের গণ্ডি পেরিয়ে এবার চলুন কলেজের দুনিয়ায়। এখানেও কিন্তু বদলের হাওয়াটা বেশ জোরালো। দেখা যাক উচ্চশিক্ষার ক্ষেত্রে কি যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। উচ্চশিক্ষায় সম্ভবত সবচেয়ে বড় চমক হল এই মাল্টিপল এন্ট্রি ও এক্সিট সিস্টেম। মানে কোনো ছাত্র বা ছাত্রী যদি ১ বছর পর পড়া ছাড়তে বাধ্য হয়, তার সময়টা নষ্ট হবে না, সে একটা সার্টিফিকেট পাবে। ২ বছর পর ছাড়লে ডিপ্লোমা, আর কোর্স শেষ করলে তো ডিগ্রি থাকছেই।
এর ফলে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া বা ড্রপ আউটের সংখ্যা অনেক কমে আসবে বলেই আশা করা হচ্ছে। কিন্তু এই মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেমটা কাজ করবে কিভাবে? এর জন্যই তৈরি করা হয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি। এটা অনেকটা একটা ডিজিটাল ব্যাংকের মতো, যেখানে ছাত্রছাত্রীদের অর্জিত ক্রেডিটগুলো জমা থাকবে। ফলে এক কলেজ থেকে অন্য কলেজে গেলেও তাদের ক্রেডিট আর নষ্ট হবে না। দারুণ ব্যাপার, তাই না? এতদিন ধরে উচ্চশিক্ষার জন্য ইউজিসি, এআইসিটিই এর মতো অনেকগুলো সংস্থা ছিল। সেই জট কাটিয়ে এখন একটাই ছাতা সংস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা HECI। এর অধীনেই নিয়ম তৈরি, মান নির্ধারণ, ফান্ডিং এবং কলেজগুলোর র্যাঙ্কিংয়ের জন্য আলাদা আলাদা বিভাগ থাকবে, মানে সবকিছুর জন্য একটাই ঠিকানা। এত তো গেল পরিকল্পনার কথা, কিন্তু কাগজে কলমে থাকা এত বড় একটা ভিশনকে বাস্তবে রূপ দেওয়াটাই তো আসল চ্যালেঞ্জ। চলুন দেখি এই নীতিকে সফল করার জন্য কি কি লক্ষ্য আর পদক্ষেপের কথা ভাবা হয়েছে। যে কোনো বড় স্বপ্নের জন্যই তো দরকার বড় বিনিয়োগ। এই নীতিতে শিক্ষা খাতে দেশের মোট জিডিপির ৬% বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এটা একটা বিশাল পদক্ষেপ, কারণ বহুদিন ধরে ভারতের শিক্ষা খাতে বিনিয়োগ এই লক্ষ্যে পৌঁছতে পারেনি। এই অর্থই কিন্তু এই বিরাট সংস্কারের আসল ইঞ্জিন হিসেবে কাজ করবে। বাস্তবায়নের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন ছাত্রছাত্রীদের মুখস্থ বিদ্যার বদলে আসল জ্ঞান মূল্যায়নের জন্য তৈরি হচ্ছে পরাক। শিক্ষায় প্রযুক্তির সেরা ব্যবহার নিশ্চিত করতে আসছে নেট এর মতো ফোরাম। দীক্ষার মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী করা হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে তাদের ক্যাম্পাস খোলার দরজা খুলে দেওয়া হচ্ছে, যা দেশের শিক্ষার মানকে এক লাফে অনেকটাই এগিয়ে দেবে বলে আশা করা যায়। NEP 2020 নিঃসন্দেহে একটা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী আর সুদূর প্রসারী পরিকল্পনা, কিন্তু আসল প্রশ্নটা হলো এর সঠিক বাস্তবায়ন কি সম্ভব? এই শিক্ষানীতি কি সত্যি ভারতকে একবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের দুনিয়ায় নেতৃত্বের আসনে পৌঁছে দিতে পারবে? এর উত্তর তো সময়ই দেবে।